রাজধানীর অধিকাংশ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস, সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। বিদ্যমান বিতরণ ব্যবস্থাকেই দুষছেন বিশেষজ্ঞরা। কিছু বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। অংশ না নেয়াকে ষড়যন্ত্র বলছে বিজিএমইএ। শ্রমিক অধিকারের প্রশ্নে আরও সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। সরবরাহ কমার অজুহাতে বাড়তি দামে বিক্রির অভিযোগ। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে বেশি দামে। এবং ফেনীর পরশুরামে বাণিজ্যিকভাবে গড়ে উঠছে দুর্লভ টার্কি ও তিতির মুরগির খামার। সরকারি সহায়তা পেলে সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের সুযোগ, মত সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। রাজধানীর বিভিন্ন এলাকায় অধিকাংশ বাসাবাড়িতে চাহিদার বিপরীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে দুপুর পর্যন্ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সংকট কাটাতে অনেককেই ছুটে যেতে হয় সিলিন্ডারের পেছনে। তিতাস কর্তৃপক্ষ বলছে, সার কারখানায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কারণেই বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস দিতে পারছেন না তারা। তবে এটি মানতে নারাজ বিশেষজ্ঞরা। তারা দায়ী করছেন বিদ্যমান বিতরণ ব্যবস্থাকেই। আগামী বছর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার আশ্বাস দিলেও সহসা সংকট উত্তরণের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁ, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, পুরান ঢাকার বিভিন্ন জায়গায় চাহিদার বিপরীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। নগরবাসীর অভিযোগ, সকাল থেকেই কমতে থাকে গ্যাসের চাপ। সরবরাহ স্বাভাবিক হতে কোথাও দুপুর, কোথাও বিকেল পেরিয়ে যায়, যার ফলে রান্না করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। সংকট কাটাতে অনেককে ছুটতে হচ্ছে এলপিজি সিলিন্ডারের পেছনে। দুটা চুলার বিলও দিতেছি, পাশাপাশি আমি এলপি গ্যাসও চালাইতেছি। সকাল থেকে অল্প বেশি থাকে না, আর 12টার দিকে চলে যায়। ভোর 5:30 বাজে গ্যাস চলে যায়, আসে রাত্র 10:30 11টার দিকে, কোনোদিন 12টা বাজে আর গ্যাস আসে। নাস্তা তো একদম অলরেডি না খেয়ে চলে যাচ্ছে, আর বাইরের খাবার খেয়ে খেয়ে বাচ্চাদের প্রতিদিন একটা না একটা অসুখ হচ্ছেই। 2 ঘন্টা হয়েছে চুলাই দিছে, এখনো তরকারিটা গরম হইতেছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রাজধানীর বাসাবাড়িতে গ্যাস সংকটের পেছনের কারণ সার উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখা। আর আগামী বছর আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি। সকল ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলি চালু আছে বিধায় কিছুটা সমস্যা আছে। পর্যায়ক্রমে আমরা লাইনগুলি পরিবর্তনের ব্যবস্থাও নিচ্ছি। সামনের বছরের শুরুতে এলএনজি আসলে আমাদের ঘাটতিটা পূরণ হবে। তবে বিশেষজ্ঞদের মত, রাজধানীতে গ্যাস সংকটের জন্য দায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থা। তাদের শঙ্কা, এলএনজি আসার পরও এ সংকট থাকতে পারে আরো কয়েক বছর। এলএনজি যতখানি আনার কথা বলা হচ্ছে, সেটা দিয়ে চিটাগংয়ের যে ঘাটতিটা আছে সেটা মিট হবে, আর সার কারখানায় একটু ঘাটতি মিট করতে হবে। কিন্তু সারা দেশের যে ডিমান্ডটা আছে এই সমাধান দিয়ে আসবে না। এই সমস্যাটা আরো 3 থেকে 5 বছর কন্টিনিউ করবে। রাজধানীতে গ্যাসের বিতরণ ব্যবস্থা সংস্কারের জন্য সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। ভবিষ্যতে এটা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আরেকটা জিনিস, এদিকে সব শ্রেণীর গ্রাহকদের জন্য 2 ধাপে আবারও বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম। গতকাল জ্বালানি খাতের দাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে নতুন মূল্যহার ঘোষণা করা হয়। এতে সব শ্রেণীর গ্যাসে গড়ে 22.7% দাম বাড়ালো সরকার। কমিশনের দাবি, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্রাম শহরের জ্বালানি ব্যয়ের মধ্যে ভারসাম্য নিয়ে আসতেই মূল্য বাড়ানো হয়েছে। দেবাশিস রায়ের রিপোর্ট। গৃহস্থ ঘরের হেসেলে আগে যেখানে এক চুলার গ্যাসে মাস প্রতি মূল্য গুনতে হতো 600 টাকা, সেখানে নতুন মূল্য হারে প্রথম ধাপে 750 টাকা এবং দ্বিতীয় ধাপে 900 টাকা গুনতে হবে গ্রাহকদের। পাশাপাশি 2 চুলায় আগে যেখানে গ্রাহক 650 টাকা বিল গুনেছেন, এখন তাদের প্রথম ধাপে 800 টাকা এবং দ্বিতীয় ধাপে 950 টাকা বিল পরিশোধ করতে হবে। গ্যাস খাতের 6টি বিতরণ ও সঞ্চালন কোম্পানি দাম বাড়ানোর যে প্রস্তাব গেল বছরের শুরুতেই বিইআরসিতে পেশ করেছিল, গেল বছরের আগস্ট জুড়েই সেসব আবেদনের ভিত্তিতে গ্রাহক শুনানি শেষ করে কমিশন। দীর্ঘ সময় যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে সব ধরনের গ্যাসের দাম 2 ধাপে 22.7% হারে বাড়ানোর চূড়ান্ত ঘোষণা দিল জ্বালানি খাতের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
7% হারে বৃদ্ধি করা হয়েছে, যা 2 ধাপে অর্থাৎ প্রথম ধাপ 1 মার্চ 2017 তারিখ এবং দ্বিতীয় ধাপ 1 জুন 2017 তারিখ হতে কার্যকর হবে। নতুন মূল্যহার অনুযায়ী প্রথম ধাপে আবাসিক মিটারে 9 টাকা 10 পয়সা, দ্বিতীয় ধাপে 11 টাকা 20 পয়সা, সিএনজি প্রথম ধাপে 38 টাকা এবং দ্বিতীয় ধাপে 40 টাকা, বিদ্যুৎ খাতে প্রথম ধাপে 2 টাকা 99 পয়সা, দ্বিতীয় ধাপে 3 টাকা 16 পয়সা, ক্যাপটিভ পাওয়ারে প্রথম ধাপে 8 টাকা 98 পয়সা, দ্বিতীয় ধাপে 9 টাকা 62 পয়সা, সার কারখানায় প্রথম ধাপে 2 টাকা 64 পয়সা, দ্বিতীয় ধাপে 2 টাকা 71 পয়সা, শিল্প খাতে প্রথম ধাপে 7 টাকা 24 পয়সা, দ্বিতীয় ধাপে 7 টাকা 76 পয়সা, চা বাগানে প্রথম ধাপে 6 টাকা 93 পয়সা, দ্বিতীয় ধাপে 7 টাকা 42 পয়সা এবং বাণিজ্যিক খাতে প্রথম ধাপে 14 টাকা 20 পয়সা এবং দ্বিতীয় ধাপে 17 টাকা 4 পয়সা মূল্য নির্ধারণ করা হয়েছে। কমিশনের দাবি, শহর ও গ্রামের গ্রাহকদের জ্বালানি ব্যয়ে বৈষম্য কমাতেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ক্রমান্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই সমতাটা নিয়ে আসার চেষ্টা করছে। নতুন মূল্যহারের প্রথম ধাপ কার্যকর হবে 1 মার্চ এবং দ্বিতীয় ধাপ কার্যকর হবে 1 জুন থেকে। 2015 সালের 1 সেপ্টেম্বরে গ্যাসের দাম বৃদ্ধির 1.5 বছর পর আবারও ভোক্তা পর্যায়ে দাম বাড়ল এই পণ্যটির। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সমৃদ্ধির প্রতিচ্ছবি হতে যাচ্ছে শনিবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা অ্যাপারেল সামিট 2017। তবে শ্রমিক অধিকারের প্রশ্নে 5 বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান অংশ না নেওয়ার ঘোষণা এই আয়োজনটা কিছুটা হোঁচট খেয়েছে। তবে সামিট বর্জনের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে বিজিএম এর প্রত্যাশা অংশ নেবে সব ক্রেতা প্রতিষ্ঠান। শ্রমিক নেতারাও বলছেন ক্রেতাদের এমন মনোভাব শ্রমিক বান্ধব নয়। এদিকে শ্রমিক অধিকারের প্রশ্নে সরকার ও মালিক পক্ষের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে দেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হবে $50 বিলিয়ন। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট। শনিবারের ওই সামিটে বিশ্বের ক্রেতাদের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির চিত্র। বিভিন্ন দেশের 2000-এর বেশি ক্রেতা প্রতিষ্ঠান ইতিমধ্যে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। তবে এই সামিটে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে গোল পাকিয়েছে 5টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। তাদের দাবি, মুক্তি দিতে হবে গেল ডিসেম্বরে আশুলিয়ার শ্রমিক আন্দোলনে গ্রেফতার শ্রমিক নেতাদের, তুলে নিতে হবে মামলা। বিজিএমইএ বলছে কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান সামিটে অংশ না নিলে তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করব 25 তারিখে তারা সবাই আমাদের সামিটে অংশগ্রহণ করবেন। তারা না আসলে সামিট বন্ধ থাকবে না, সামিট তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। যারা এই শিল্পের মঙ্গল চায় না তারা চেষ্টা করছে যেন এই শিল্পটা বাধাগ্রস্ত হয়। শ্রমিক নেতারাও বলছেন সামিট বর্জনের সিদ্ধান্ত শ্রমিক অধিকারের পক্ষে বাস্তবসম্মত নয়। এই ধরনের সিদ্ধান্ত ব্র্যান্ডদেরকে প্রত্যাহার করতে হবে, কারণ ওনারা যদি সত্যিকার অর্থেই শ্রমিক দরদি হয়ে থাকেন প্রাইসটা বাড়িয়ে দেন এবং মালিকদেরকে বলুক যে তারা বেতন বৃদ্ধি করুক। হঠাৎ করে তারা বলল যে আমরা আসবো না, এটা খুব একটা তারা ভালো কাজ করছে বলে মনে করি না। অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের সামিটে 2-1টি বড় ক্রেতা প্রতিষ্ঠানের অনুপস্থিতি বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। সকলে এই প্ল্যাটফর্মে এসে কথা বলেন এবং অপরকে বোঝার চেষ্টা করেন। বড় কোনো ক্রেতা প্রতিষ্ঠান তারা যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে সেটাও কিন্তু এক ধরনের ভিন্ন একটা মেসেজ দেয়। সরকার, মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ ত্রিপক্ষীয়ভাবে যে কোনো ধরনের সমস্যা একটা সোশ্যাল ডায়ালগ প্রসেসের মধ্য দিয়ে যে একটা কার্যকর সিদ্ধান্ত, সেই প্রক্রিয়াটি এখনো আমরা কার্যকর হতে এখানে এখনো দেখছি না। দিনব্যাপী এবারের সামিটে পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে 3টি সেশনে 32 জন দেশি বিদেশি বিশেষজ্ঞ তাদের বক্তব্য ও সুপারিশ তুলে ধরবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে খেলার মাঠে চলছে 16তম মুক্তির উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। শাতিলা, এখন মুক্তির উৎসবের আয়োজনে কিন্তু প্রচুর প্রাণ প্রাচুর্য আমরা দেখতে পাচ্ছি, কারণ মুক্তির গানের সাথে, দেশাত্মবোধক গানের সাথে আসলে তরুণ প্রজন্মের মাঝে যে আনন্দ উচ্ছ্বাস, সেটি আসলে দেখার মতো। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ কিন্তু তারুণ্যের যে আনন্দ, যে কোলাহল, তাতে কিন্তু পূর্ণ হয়ে রয়েছে। এবং আমরা এখন যে পর্যায়ে দেখতে পাচ্ছি, সেই পর্যায়ে আসলে এখন মুক্তির উৎসবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ জাফর ইকবাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের বেশ কয়েকজন ট্রাস্টি তাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এবং এখন যেটি চলছে যে সাংস্কৃতিক উৎসব, সেই সাংস্কৃতিক উৎসবে কিন্তু
করছে এবং তারা কিন্তু খুব আগ্রহের সহিত খুব আগ্রহের সাথে কিন্তু তারা এই অনুষ্ঠানে এসেছে। আগে শপথ বাক্য পাঠ করিয়েছেন সকাল থেকে বীর উত্তম আকরাম আহমেদ, এরপরে আসলে নানা প্রজন্মের সঙ্গীত শিল্পী তাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং ঢাকা রাজধানীর নানা স্কুলের আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে ছিল নাচ, গান, দেশাত্মবোধক কবিতা সহ অনেক কিছু। এছাড়া এই আয়োজনটি যে চেতনা নিয়ে সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই চেতনার একটি বড় বিষয় ছিল যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা যার বিরুদ্ধে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণেরা। তারা চাইছে যে নতুন প্রজন্মের মাঝ থেকে এই প্রতিরোধটি গড়ে উঠুক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই চেতনাটা আবার ফিরে আসুক। এই ছিল আমার কাছে এখানকার প্রাণ প্রাচুর্যের সর্বশেষ খবর। বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে চলছে 16তম মুক্তির উৎসব, আর সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন শাতিলা শারমিন। দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে এগিয়ে নিতে আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের 9ম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেলায় প্রদর্শন করা হচ্ছে আধুনিক প্রযুক্তির চিকিৎসা যন্ত্রপাতি সহ ওষুধ শিল্পের নানা কাঁচামাল। আগত দর্শনার্থীদের থেকে আশানুরূপ সাড়া পেয়ে বেশ খুশি উদ্যোক্তারা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। রোগ নিরাময়ের জন্য প্রয়োজন ওষুধ। ওষুধ তৈরিতে প্রয়োজন বিভিন্ন ধরনের কাঁচামাল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। গুণগত মান পরীক্ষা করার জন্য দরকার প্রয়োজনীয় ল্যাব। ওষুধ শিল্পের সঙ্গে জড়িত এসব উপাদান নিয়ে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে এশিয়া ফার্মা এক্সপো 2017। এটা মানুষের পাকস্থলীতে যে ওষুধগুলো যায় সেই ওষুধগুলোকে রিসার্চ করার জন্য মেশিনটা ইউজ করা হয়। যতগুলো স্যাম্পল আছে টেম্পারেচার মেনটেন করার জন্য এটা ইউজ করা হয়। তারপরে ওয়াটার বাথ আছে, সবগুলো মেশিনই ল্যাবরেটরিতে রিসার্চের কাজে ব্যবহার করা হয়। মেলায় সরব উপস্থিতি ছিল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা জানালেন নতুন নতুন যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন মেলায়। যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল না, হ্যাঁ, এরকম অনেক কিছুই আমরা দেখছি। শুধু ফর্মুলেশন না, প্যাকেজিং, স্পেশালি প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো। ফার্মাসির স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে এখানে আসা 100% যুক্তিযোগ্য, কারণ এগুলো চেনা আমাদের খুবই দরকার। কিভাবে একটা পাউডার থেকে ট্যাবলেট হচ্ছে, সেটা কিভাবে কোটিং হচ্ছে, কিভাবে প্যাকেট হচ্ছে, এটা আমরা একদম শুরুর স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত দেখতে পাচ্ছি। এবারের মেলায় আশানুরূপ সাড়া পাওয়ায় পণ্য বিক্রির লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে মনে করেন বিক্রেতারা। খুব বেশি ভালো পাচ্ছি এবং আমরা সবসময় পাই। আমরা আশাবাদী যে আমরা এই মেলাতেও অনেক কিছু ভালো করতে পারবো। আমাদের কাছে আছে এই মুহূর্তে ব্যালেন্স আছে, হচ্ছে পিএইচ মিটার, কন্ডাক্টিভিটি, ইসি, সেন্ট্রিফিউজ, আইভি ইনফিউশন সেট, ইউরিন ড্রেনেজ বেড, ফার্স্ট এড ব্যান্ডেজ, আইইউডি, ইন্টারইউটেরাইন ডিভাইস, সাকশন ক্যাথেটার, এরকম অনেকগুলো প্রোডাক্ট আমাদের আছে। মেলা উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী জানালেন ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এই খাতে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা দেবে সরকার। আপনি যে অ্যাপ্লিকেশন দেন, আমি এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব যাতে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টও আমরা ক্যাশ ইনসেন্টিভ দিতে পারি। 3 দিন ব্যাপী এবারের মেলায় আমেরিকা, চীন, জাপান, বাংলাদেশ সহ বিশ্বের মোট 35টি দেশের 5 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলছে 9ম এশিয়া ফার্মা এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের, রূপল, ধন্যবাদ। বঙ্গবন্ধু বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 9ম এশিয়া ফার্মা এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। আপনি আগেই যেমন বলেছেন এবং প্রতিবেদনে আপনারা যেমনটি দেখেছেন যে এখানে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এবং এখানে বাংলাদেশে এটি দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে এবং 9বারের এর আগে যেবার এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। এবং এখানে একটি চমকপ্রদ তথ্য আমরা জেনেছি যে বিশ্বের আসলে 75টি দেশ ওষুধ উৎপাদন করে এবং জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে
বিপরীতে যেসব যন্ত্রপাতি বা আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে ফার্মাসিউটিক্যাল শিল্পে এবং ওষুধ শিল্পে, সেইগুলোও কিন্তু এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাংলাদেশি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে এখানে কয়েকটি মত বিনিময়ের সেশন আয়োজন করেছেন এবং তারা বিষয়টি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে পার্থক্য রোগ নিরাময় বা রোগ নির্ণয় এবং ঔষধ শিল্পের উন্নয়নের ক্ষেত্রে সেইগুলি তারা যাচাই করার চেষ্টা করছেন। এবং এখানে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যে বাংলাদেশ ওষুধ রপ্তানির যে রপ্তানির চাহিদা বা রপ্তানির সম্ভাবনা সেটি এরই মধ্যে সক্ষমতা অর্জন করেছে এবং রপ্তানি যেহেতু বাংলাদেশ করছে সেক্ষেত্রে ওষুধ শিল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট, আপনি জানেন গতকালই বাণিজ্য মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ওষুধ রপ্তানিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং এই যে ঘোষণাটি সরকারের তরফ থেকে আসছে এই বিষয়টিকে ইতিবাচকভাবে ধরে নিয়ে তারা আসলে নতুনভাবে তারা শুরু করতে চাচ্ছেন। এবং এখানে আসলে যে মূল ব্যাপারটি ঘটতে যাচ্ছে সেটি হলো যে এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু একটা বিষয় খুব স্থির হবে যে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় এবং বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনাকে ভবিষ্যতে আরও কত দূরে এগিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশের যে করণীয় যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার সাথে সাথে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলি যাতে ভালোভাবে প্রস্তুত করে এবং ভবিষ্যতের ক্ষেত্রে আসলে ওষুধ শিল্পের উন্নয়ন করা যায় সেক্ষেত্রে সেই লক্ষ্য পূরণে কিন্তু এই আয়োজনটি বেশ ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। তো রূপল, আমার কাছে এই ছিল এশিয়া ফার্মা এক্সপো থেকে সবশেষ খবরাখবর। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলছে নবম এশিয়া ফার্মা এক্সপো, আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন জুবায়ের ফয়সাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। প্রতি বছর ঢাকার জনসংখ্যা বেড়েই চলেছে। এসব মানুষের কর্মসংস্থানের সুযোগ সীমিত, কিন্তু দৈনন্দিন জীবনে সার্বিক চাপ পড়ছে নগরের বসবাসের জন্য প্রয়োজনীয় সব ক্ষেত্রগুলোর উপর। এই জন্য রাজধানীর পরিবেশ ও জীবনমান ঠিক রেখে অর্থনৈতিক উন্নয়নের জন্য ঢাকার মতো অন্যান্য জেলাগুলোকেও মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন গবেষক ও অর্থনীতিবিদরা। গতকাল রাজধানীর ঢাকার ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তারা। জনসংখ্যার দিক থেকে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান ১১তম। ২০৩০ সালের মধ্যে অবস্থান হবে ৬ষ্ঠ স্থানে। সরকারি বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ১৯৭৪ সালে ঢাকার জনসংখ্যা ছিল ২,৯২,০০০, আর ২৫ বছর পর ২০০১ সালের আদমশুমারির রিপোর্টে এই সংখ্যা এসে দাঁড়ায় ১,৭,০০,০০০-এ। সবশেষ ২০১৬ সাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সমীক্ষা অনুযায়ী এ নগরীর বর্তমান জনসংখ্যা ১,৫৯,০০,০০০, যা ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা পৌঁছবে প্রায় ২.৫ কোটিতে। এত জনসংখ্যার ভার বইতে না পেরে পরিবেশের বিপর্যয় ঘটেছে এ শহরের। অপরিকল্পিত শিল্প কারখানা গড়ে ওঠায় দূষিত হয়েছে ঢাকার চারপাশের নদী ও খালগুলো। এমনকি দূষণের মাত্রা পৌঁছেছে ভূগর্ভস্থ পানির স্তরেও। এ অবস্থায় ডিসিসি আয়োজিত সেমিনারে বক্তারা জানান, ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যগত নানা সুযোগ সুবিধার কথা চিন্তা করে রাজধানীমুখী হয় নানা শ্রেণীর মানুষ। এজন্য ঢাকার বাইরেও এসব সুযোগ তৈরি করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যানবাহন, আবাসন প্রত্যেকটা ক্ষেত্রে দুটা নীতিমালার দরকার। একটা ঢাকা শহরের জন্য, তার মানে ঢাকা শহরের মধ্যেই একটা জোনিং এর ব্যাপার হবে। আমার অসুখ হয়েছে চকবাজারে, আমাকে কেন অ্যাপোলোতে যেতে হবে? প্রত্যেকটা মানুষের এই যে সার্ভাইভাল ইকোনমি, এটা তো প্ল্যান করতে হবে। একটা হকারের করতে হবে, একটা রিক্সাওয়ালার করতে হবে, একটা বিগ বিজনেসম্যানেরও করতে হবে। ইকোনমিক করিডোরের পাশে বিভিন্ন জায়গায় যে গভর্নমেন্ট 100টি আপনার ইকোনমিক জোন করতে চাচ্ছে তাকে লিঙ্ক আপ করে তার আশেপাশে আরবানাইজেশন করা সহজলভ্য, তাহলে আমরা মনে হয় যে ঢাকা শহর থেকে মুক্তি পাবে। ঢাকায় বসবাসরত সব শ্রেণী পেশার মানুষ ও শিল্প এলাকা নিয়ে মহাপরিকল্পনা করতে হবে সরকারকে, এমনটি জানান অর্থনীতিবিদরাও। আদমজি জুট মিল যখন হলো, বাওয়ানি হলো, দাউদ হলো, পাশেই হাউজিং ছিল। এই যে পুরনো শিক্ষাগুলো কিন্তু আমরা ঠিক মতো নিচ্ছি না। মফস্বলের পুনর্জাগরণ ছাড়া আপনার বাংলাদেশের সার্বিক মধ্যমায়ের স্বপ্ন সম্ভব হবে না। ঢাকা এককভাবে বাংলাদেশের মধ্যমায়ের স্বপ্ন পূরণ করতে সমর্থ নয়। দেশের সার্বিক উন্নয়নে ঢাকার সঙ্গে সম্ভাবনাময় সব অঞ্চলের সংযোগ সৃষ্টি করারও পরামর্শ দেন বক্তারা। ঢাকা ইজ দ্য কানেক্টর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় সার্কিট হাউসে চলছে 3 দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। এই মুহূর্তে সেখানে আছেন তারিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারিকুল, রূপল, খুলনায় 3 দিনব্যাপী খুলনা বিভাগীয় পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলা আজকে এটা শেষ দিন।
এই শেষ দিনে এখানে কিন্তু একটি সমাপনী অনুষ্ঠান চলছে এবং পাশাপাশি এখানে বিভিন্ন স্টল রয়েছে, অর্থাৎ 61টি স্টল এখানে রয়েছে। এই 61টি স্টলে বিভিন্ন খুলনা বিভাগের 10টা জেলা প্রশাসকের বিভিন্ন তথ্য এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় এখানে রয়েছে তরুণ উদ্ভাবক প্রদর্শনী ও প্রতিযোগিতা। এরকম কয়েকটি প্যাভিলিয়ন রয়েছে যে তরুণরা যেখানে তাদের নিজস্ব নতুনত্ব কিছু উদ্ভাবন তারা করেছেন, সেগুলো এখানে প্রদর্শিত হয়েছে। যেমন পানি অপচয় রোধ মেশিন, ওভারলোড কন্ট্রোলার, ডিজিটাল ট্রাফিক সিস্টেম সহ এরকম আরো বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে উদ্ভাবনে। তো এখানে আজকে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিনি কিন্তু এখানে এখানে একটু আগে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে এবং এখানে পুরস্কার বিতরণ করছেন। বিভিন্ন ক্যাটাগরিতে 102 জনকে পদক দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকেও তাদের কর্মকাণ্ডের জন্য এখানে বিভিন্ন পদক এবং সনদ বিতরণ করা হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে খুলনায় যে ডিজিটাল উদ্ভাবনী মেলা 3 দিন ব্যাপী, এখানে তরুণদের একটা প্রাধান্য ছিল এবং যে নতুনত্ব যে আবিষ্কার সেগুলো নিয়ে জনগণের জানানো বা জনসাধারণকে সে বিষয়গুলো এই মেলাতে আসলে উঠে এসেছে এবং খুলনা বিভাগীয় প্রশাসন এই আয়োজক ছিল হিসেবে এখানে কাজ করেছে। তো এই ছিল আমার কাছে খুলনার সিটি সার্কিট হাউস থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানের সর্বশেষ। খুলনার সার্কিট হাউসে চলছে 3 দিন ব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলার শেষ দিন, সেখান থেকে খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঋতু পরিবর্তনের ছোঁয়া লেগেছে রাজধানীর কাঁচা বাজারে। শীতকালীন সবজির পাশাপাশি বাজারে গ্রীষ্মকালীন সবজি পাওয়া গেলেও বেশি দামে বিক্রি হচ্ছে। অবশ্য বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেশি। আর বাজারে মাছের দাম স্থিতিশীল থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসর। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার ঘুরে এসে তানিন মেহেদির রিপোর্ট। গত কয়েক মাস ধরে রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজির দাপট থাকলেও ঋতু পরিবর্তনের হাওয়া লেগেছে বাজারে। শীতকালীন সবজির পাশাপাশি বাজারে নতুন আসা গ্রীষ্মকালীন সবজির দাম বেশ চড়া। প্রতি কেজি ঢেঁড়স, ঝিঙা, বরবটি, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এজন্য ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতাদের দাবি সরবরাহ কম। গরমের শুরুতে কিছু নতুন সবজি আসে, এগুলো আসছে কিন্তু সবকিছু চড়া দাম। তো আমরা কিনতে বাধ্য হচ্ছি আর কি, কিনতে তো হয়, খেতে তো হবে, তাই না? আমদানি কম, খাওয়ার চাহিদা বেশি, এই জন্য দাম বাড়তি। বাজার যেরকম এরকমই বেচতে হবে, তো আমার 10-20 টাকা 5-10 টাকা লাভ করতে হবে। নদী ও চাষের মাছের সরবরাহ ভালো থাকায় জমজমাট মাছের বাজার। রুই, কাতলা, চিংড়ি সহ জিওল মাছের দাম স্থিতিশীল রয়েছে, তবে সামুদ্রিক মাছের দামে রয়েছে কিছুটা তারতম্য। আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, তবে বাজারে ওরা করে কি যে এক একজন কাস্টমারের কাছে এক এক রকম ভাবে নেয়। হয়তো আমি লাভে কিনতে পারছি। রূপচাঁদার দাম আগে দিত 700-800 টাকা করে কেজি, এখন 1200 টাকা করে চায়। অনেক সময় বাধ্য হয়ে কিনতে হয়, পকেটের সাথে চাহিদার সামঞ্জস্য করে কিনে নিতে হয়। যখন ভরপুর শীত ছিল তখন আর কি মাছের দামটাও ঠিক ছিল, মাছও ভালো ছিল, সবাই ভালো খাইছে। এরকম একটা শোল মাছ আগে বেচি 500-400 টাকা পিস বেচি, কারণ একটা মাছের দাম 550-600 টাকা বেচি আমরা। অপরদিকে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পরেও চড়া দামে বিক্রি হচ্ছে মাংস। 480 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস। খাসির মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি, এই স্লোগানে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে প্রাণীজ সম্পদ সেবা সপ্তাহ 2017। গতকাল রাজধানীর খামারবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। এ সময় তিনি বলেন, জনগণের বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত প্রভাবে দেশে প্রাণীজ আমিষের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। বাড়তি চাহিদা পূরণে গবাদি পশুর উন্নত জাত উদ্ভাবনের বিকল্প নেই বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আগে প্রাণী সম্পদ খাতের উদ্দেশ্য ছিল হাল চাষ ও গ্রামীণ পণ্য পরিবহনের সহায়তা প্রদান, কিন্তু বর্তমানে এ খাতের উদ্দেশ্য হল জাতির পানির আমিষের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ ও উপশহর কেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি। আমাদের সরকার এই খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে এবং পোলট্রি খাদ্য উৎপাদনের উপর থেকে শুল্ক কর প্রত্যাহার করে নিয়েছে। একটি কৃষক পরিবারের চেষ্টায় ফেনীর পরশুরামপাড়ে বাণিজ্যিকভাবে গড়ে উঠছে দুর্লভ টার্কি ও তিতির মুরগির প্রথম খামার।
তাদের আশা অ্যাকুরিয়াম ফিশের মতো টার্কি ও তিতির জাতের শৌখিন মুরগি পালনেও প্রসার ঘটবে। সরকারি সহায়তা পেলে এ ধরনের খামার করে বেকাররা দ্রুত স্বাবলম্বী হতে পারে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর পরশুরামের বাঁশপদুয়া এলাকার নিজ বাড়িতে আজমির হোসেন ঋণ নিয়ে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন টার্কি ও তিতির মুরগির উৎপাদন খামার। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র নিজস্ব ধারণা নিয়ে শুরু করেন এ খামার। এখন এই কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে তার পরিবারের সবাই। চলতি বছরের শুরুতেই তিনি 17 দিন বয়সী 250 টার্কি মুরগির বাচ্চা কেনেন 7.5 লাখ টাকায়। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন 17 জোড়া তিতির মুরগি। এরা সবাই এখন পরিণত বয়সী। বাচ্চা উৎপাদনের জন্য খামারে সংযোজন করেছেন ইনকিউবেটর। ঝুঁকি নিয়ে খামারটি শুরু করলেও এখন সাড়া পাচ্ছেন ভালোই। যখন আমি প্রথমে শুরু করি তখন আমার এলাকার লোকজনে অনেকে আমাকে পাগল বলতো। তো আমি চিন্তা করতে গেলে মানুষ পাগল বললে অসুবিধা নাই, আমি কি করতেছি দেখি। ট্রিটমেন্টের ব্যাপারে আমরা অনেক কিছু জানি না, সরকার যদি আমরা যদি কিছু প্রশিক্ষণ দেওয়া হতো যে আমরা এটা আরো ভালো করতে পারতাম। বেসরকারি বা সরকারি তরফ থেকে যদি কোনো হেল্প যদি পায়, যদি বা লোন টোন যদি পায়, যদি তাহলে প্রজেক্টটা আরো বড় আকারে চেষ্টা করতাম। ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নতুন সৃষ্টিশীল এ খামারিদের আর্থিক প্রযুক্তি ও জ্ঞানগত সহায়তা দেওয়া হবে। এটা যখন অপারেশনাল হবে, ফুললি অপারেশনাল হবে, তখন আমাদের উপজেলা পর্যায়ে যে ঋণ কার্যক্রমগুলো চালু আছে সবগুলোর থেকেই তারা সহায়তা নিতে পারবে, ঋণ গ্রহণ করতে পারবে। এবং পাশাপাশি যে লাইভস্টক ডিপার্টমেন্ট কাজ করছে তারাও যে প্রযুক্তিগত জ্ঞানগত যে দিকগুলো দরকার সেই সহায়তাটুকু করতে পারবে। খামারটিতে পরীক্ষামূলক উৎপাদনের জন্য ইনকিউবেটরে প্রথম দফায় 100 টার্কি ও তিতির মুরগির ডিম বসানো হয়েছে। বর্তমান বাজারে পরিণত জোড়া প্রতি টার্কি 10 থেকে 12 ও তিতির 4 থেকে 5,000 টাকা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। অমর একুশে গ্রন্থমেলায় সকাল থেকেই শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শেষ সপ্তাহের শিশু প্রহর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। রূপল, আমি কথা বলছি বইমেলার শিশু কর্নার থেকে। আপনি দেখতেই পাচ্ছেন যে আজ হলো বইমেলার 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলার আজকে কিন্তু শেষ শুক্রবার, ছুটির দিন, এবং সেই সাথে সাথে বইমেলার অন্যতম আকর্ষণ শিশু প্রহর। এবং এই শিশু প্রহরে যে মূল আকর্ষণ সিসিমপুর কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই শিশু কর্নারে বাবা মায়ের হাত ধরে শিশুরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। এবং আমি যখন আপনার সাথে কথা বলছি, সিসিমপুরের ইকরি এবং হালুম তারা কিন্তু মঞ্চে এসে তারা কিন্তু তাদের পরিবেশন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই শিশু কর্নারের যে আশপাশের এলাকা, আসলে আমাদের দেখাতে কষ্ট হচ্ছে যে প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে। শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এসেছে। তারা খুব কাছ থেকে ইকরিকে হালুমকে দেখে তারা কিন্তু হাত নাড়ছে, তাদেরকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছে। আপনি জানেন যে 2005 সালে এমন একটি শুক্রবারে সিসিমপুর কিন্তু শুরু করেছিল বিটিভিতে সম্প্রচারের মাধ্যমে। সেই সিসিমপুর এই গেল এক যুগে শিশুদের জন্য সব থেকে জনপ্রিয় চরিত্র এই ইকরি, এই হালুম, তাদেরকে এই কাছ থেকে দেখতে পেরে শিশুরা কিন্তু বেশ উচ্ছ্বসিত। এবং আপনি শুনতেই পাচ্ছেন যে শিশুদের এক ধরনের কোলাহলে, এক ধরনের উত্তেজনায় কিন্তু এই শিশু প্রহর এলাকা কিন্তু ভরে উঠেছে। এবং এই মুহূর্তে কিন্তু হালুম এবং ইকরি এরা কিন্তু শিশুদের সাথে তারা তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। রূপল, এখানে আসার পরই এখানকার অভিভাবকরা যে একটি অভিযোগ করেছে যে প্রত্যেক বাড়ি শিশু প্রহরের যে আনন্দের একটি আয়োজন, শিশুদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার ব্যাপারে, শিশুদেরকে বইমেলায় আগ্রহী করে তোলার ব্যাপারে, সেই আয়োজনটির জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনি ক্যামেরা হয়তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশের তিল ধারণের ঠাঁই নাই এই ছোট্ট একটু জায়গায়। তারা বলেছে যে আগামীতে বইমেলায় শিশু প্রহরের জায়গাটা সেটা যাতে একটু আরো বড় পরিসরে করা হয়। রূপল, শিশু প্রহর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমর একুশে গ্রন্থমেলা সকাল থেকে শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শেষ সপ্তাহের শিশু প্রহর। আর সেই শিশু প্রহর থেকে খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আজহার লিমন। এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে অল টাইম শাহ আব্দুল করিম লোক উৎসব 2017। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক বেকারি পণ্য অল টাইমের হেড অফ মার্কেটিং মনিরুল ইসলাম ও প্রাণ পোটাটো ক্র্যাকার্সের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেলিন। মেলার বাউল সম্রাটের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং গান পরিবেশন করবেন দেশের শিল্পীরা। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীর অধিকাংশ বাসাবাড়িতে মিলছে না পর্যাপ্ত গ্যাস, সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। বিদ্যমান বিতরণ ব্যবস্থাকেই দুষছেন বিশেষজ্ঞরা। কিছু বিদেশি প্রতিষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ঢাকা অ্যাপারেল সামিট, অংশ না নেওয়াকে ষড়যন্ত্র বলছে বিজিএমইএ। শ্রমিক অধিকারের প্রশ্নে আরও সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি, সরবরাহ কমার অজুহাতে বাড়তি দামে বিক্রির অভিযোগ। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে বেশি দামে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।